হ্যালো স্টুডেন্ট। তো আমরা পড়ছিলাম ক্লাস ইলেভেনের হাইড্রোকার্বন ইউনিট, যেখানে আজকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন এই টপিকটা পড়ব। অ্যারোমেটিক এই কথাটা এসছে অ্যারোমা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে সুগন্ধ। তাই সুগন্ধযুক্ত জৈব যৌগগুলোকেই কিন্তু অ্যারোমেটিক যৌগ বলা হতো। এবং এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে বেনজিন নামক একটি অ্যারোমেটিক যৌগ আছে, যাকে অ্যারোমেটিক যৌগের জনক হাইড্রোকার্বন বলা হয়। এবং দেখা গেছে যে সমস্ত অ্যারোমেটিক যৌগকে বেনজিন ডেরিভেটিভ রূপে গণ্য করা হয়। দেখো, এই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটা মূলত দু প্রকারের হয়। ঠিক আছে, একটা নন বেঞ্জিনয়েড, একটা হচ্ছে বেঞ্জিনয়েড। ঠিক আছে, একটা কি বললাম, বেনজিনয়েড, আর একটা হচ্ছে নন বেনজিনয়েড। বেনজিনয়েড বলতে যেখানে কমপক্ষে, মানে যে হাইড্রোকার্বনগুলো আমরা পড়বো সেই হাইড্রোকার্বনের মধ্যে কমপক্ষে একটা কিন্তু বেনজিন রিং থাকতেই হবে। ঠিক আছে, বেনজিন রিং বলতে এটা হচ্ছে আমাদের বেনজিন রিং। ঠিক আছে, এর নাম হচ্ছে বেনজিন। তাহলে আমরা যে সমস্ত বেনজিনয়েড কম্পাউন্ডগুলো পড়বো তাদের মধ্যে কমপক্ষে একটা বেনজিন রিং থাকতে হবে। যেমন ধরো আমরা যদি একটা ন্যাপথালিন বলি, এটার নাম হচ্ছে ন্যাপথালিন। ঠিক আছে, এই ন্যাপথালিনের মধ্যে কি একটা বেনজিন রিং আছে, দুটো বেনজিন রিং। তাহলে এই ন্যাপথালিনটাও কিন্তু একটা বেনজিনয়েড। আর নন বেনজিনয়েড বলতে যাদের মধ্যে বেনজিন রিং থাকবে না। ঠিক আছে, যেমন ধরো সাপোজ একটা এক্সাম্পল আমরা যদি দিই, ফিউরানের এক্সাম্পল। ঠিক আছে, এটার নাম হচ্ছে ফিউরান। দেখো এখানে কি কোনো বেনজিন রিং আছে? নেই। কিন্তু তবুও এটা কিন্তু আমাদের অ্যারোমেটিক ক্যারেক্টার প্রদর্শন করে, বা অ্যারোমেটিক যে ধর্ম সেগুলো কিন্তু শো করে। তাই এদেরকে নন বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ বলা হয়। এদেরকে বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ, এগুলোকে বলা হয় নন নন বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, এবার দেখো, আমরা বিভিন্ন অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলির মধ্যে সবার প্রথমে আলোচনা করবো সেটা হচ্ছে বেনজিন নিয়ে। ঠিক আছে, কারণ আমরা বললাম যে বেনজিনকে অ্যারোমেটিক যৌগের জনক হাইড্রোকার্বন বলা হয়, সেই জন্য বেনজিন সম্পর্কে সবার প্রথমে আলোচনা করব। দেখো, বেনজিনের আণবিক সংকেত হচ্ছে C6H6। এটা হচ্ছে বেনজিনের আণবিক সংকেত। এবার দেখো, এই যে কার্বন এবং হাইড্রোজেনের এই যে অনুপাত থেকে আমাদের মনে হচ্ছে যে এই বেনজিন রিংটা কি, এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আনস্যাচুরেটেড কম্পাউন্ড। ঠিক আছে, এবং আনস্যাচুরেটেড কম্পাউন্ড তা সত্ত্বেও কিন্তু বেনজিনটা হাইলি স্টেবল। ঠিক আছে, এটা অসম্পৃক্ত একটা হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। দু নম্বর কি, স্থিতিশীল। ঠিক আছে, হাইলি স্টেবল এটা। এবং এটা কিন্তু কখনোই দ্রুত বিক্রিয়া শো করে না। ঠিক আছে, বা দ্রুত যৌগ গঠন করে না। এবং তার পরিবর্তে এটা কিন্তু সাবস্টিটিউশন রিয়াকশন, ঠিক আছে, শো করে। তাহলে কি বললাম, এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং স্থিতিশীল। এবার আমরা কি জানি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি করে না, দ্রুত যৌগ গঠন করে, কিন্তু অসম্পৃক্ত হওয়া সত্ত্বেও এটা কিন্তু সহজে, ঠিক আছে, সহজে দ্রুত যৌগ গঠন করে না। যদি কোথাও দেখো যে বেনজিন দ্রুত যৌগ গঠন করছে, কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, যেমন হাই টেম্পারেচার, হাই প্রেশার, বা কোনো একটা ক্যাটালিস্টের প্রেজেন্সে। ঠিক আছে, কিন্তু নর্মাল কন্ডিশনে কিন্তু বেনজিন দ্রুত যৌগ গঠন করে না, এবং এটা কিন্তু হাইলি স্টেবল। এবার দেখো এরা কি শো করে, এরা সাবস্টিটিউশন রিয়াকশন শো করে। ঠিক আছে, সাবস্টিটিউশন রিয়াকশন শো করে, অ্যাডিশন রিয়াকশন শো করে না, কিন্তু সাবস্টিটিউশন রিয়াকশনটা শো করে। এবার এই যে কেকুলে একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি এই বেঞ্জিনের একটা আকৃতি প্রদান করেন। ঠিক আছে, যে বেঞ্জিনের গঠন, বেঞ্জিন অণু গঠনটা কেমন হবে। কেকুলে প্রস্তাবিত বেঞ্জিনের গঠন আকৃতি দেখো আমি আঁকছি।
এটা হচ্ছে আমাদের কেকুলে প্রস্তাবিত বেঞ্জিনের এক গঠন আকৃতি। কিন্তু কেকুলে প্রস্তাবিত এই যে বেঞ্জিন অণুর গঠন আকৃতি আমি দেখালাম, এখানে কিছু ত্রুটি দেখা গিয়েছিল। কারণ কি? তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে কার্বন আর কার্বন, বেঞ্জিনের যে 6টা কার্বন আছে সেই কার্বন কার্বনের প্রতিটা বন্ড লেন্থ, ঠিক আছে, প্রতিটা বন্ড লেন্থ 1.39 অ্যাংস্ট্রম, ঠিক আছে, 1.39 অ্যাংস্ট্রম। কিন্তু আমরা কি জানি, যে কোনো দুটো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এবং কার্বন কার্বন ডাবল বন্ডের বন্ড লেন্থ কত হয়? যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে সেখানে বন্ড লেন্থ হয় 1.54 অ্যাংস্ট্রম, এবং যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে সেখানে হয় 1.34 অ্যাংস্ট্রম। তাহলে দেখা যাচ্ছে যে এই বেঞ্জিন রিংয়ে যে কটা কার্বন আছে সেই কার্বনগুলো এই দুটোর মধ্যবর্তী সিচুয়েশন আছে, ঠিক আছে। তার মানে কি, এখানে যে এই ডবল বন্ড বা সিঙ্গেল বন্ডগুলো আছে অল্টারনেটিভলি, সেগুলো কি হয়, ডিলোকালাইজ, এই যে পাই ইলেকট্রনগুলো ডিলোকালাইজ। যদি কোনো একটা কার্বন সিঙ্গেল বন্ড হতো তাহলে সেই বন্ডটার লেন্থ হতো 1.54 অ্যাংস্ট্রম, যদি ডবল বন্ড হতো তাহলে 1.34 অ্যাংস্ট্রম। বাট প্রত্যেকটা কার্বনে ছটা ছটা কার্বনেরই বন্ড লেন্থ দেখাচ্ছে 1.39 অ্যাংস্ট্রম। তাহলে দেখা যাচ্ছে যে এই যে কেকুলে প্রস্তাবিত বেঞ্জিন অণুর গঠন আকৃতি, এটা কিছু ত্রুটি ছিল, যার জন্য আমাদের দেখা গেছে যে বেঞ্জিন অণু দুটি, এবং সাথে কেকুলে প্রস্তাবিত এই বেঞ্জিন গঠন আকৃতির দ্বারা বেঞ্জিন অসম্পৃক্ত অ্যারোমেটিক হাইড্রোকার্বন হওয়া সত্ত্বেও কেন এত স্থিতিশীল বা কেন সম্পৃক্ত যৌগের মতো আচরণ করে, এই সমস্ত কারণগুলো কিন্তু কেকুলে ব্যাখ্যা করতে পারেনি। তারপর আমরা ভ্যালেন্স বন্ড থিওরি বা রেজোন্যান্স স্ট্রাকচার সাহায্যে আমরা বেঞ্জিনের প্রকৃত গঠনটা নির্ণয় করতে পারি। তাহলে আমরা এবার দেখব যে ভ্যালেন্স বন্ড থিওরি বা রেজোন্যান্স থিওরির সাহায্যে কীভাবে বেঞ্জিনের সঠিক গঠন সংকেত প্রকাশ করা যায়, ঠিক আছে। দেখো, কেকুলে প্রস্তাবিত বেঞ্জিনের গঠন বলেছিল যে ডবল বন্ডগুলো যে কোনো একটা অল্টারনেট পজিশনে, ঠিক আছে। কিন্তু আমরা দেখলাম যে কার্বন কার্বন যে বন্ডগুলো আছে প্রতিটা 1.39 অ্যাংস্ট্রম করে। এবার ভ্যালেন্স বন্ড থিওরি বা রেজোন্যান্স থিওরির সাথে দেখা গেল যে প্রকৃত যে বেঞ্জিনের গঠন সেটা হচ্ছে এই যে দুটো গঠন আছে 1 এবং 2, এদের রেজোন্যান্স হাইব্রিডের 1 এবং 2 এর রেজোন্যান্স হাইব্রিড। এটা হচ্ছে রেজোন্যান্স হাইব্রিড, এটাই হচ্ছে আমাদের বেঞ্জিনের প্রকৃত গঠন। রেজোন্যান্স হাইব্রিড নিশ্চয়ই রেজোন্যান্স তোমরা শিখেছো, এটা এখানে যাবে পাই ইলেকট্রনটা, এই পাই ইলেকট্রনটা এখানে আসবে, এটা এখানে আসবে, মানে পাই ইলেকট্রনটা ডিলোকালাইজ হবে, ঠিক আছে, পাই ইলেকট্রনটা বেঞ্জিনিং এর মধ্যে ঘুরতে থাকবে। তাহলে দেখো এই যে প্রকৃত স্ট্রাকচার পেলাম আমরা বেঞ্জিনের, এটা কীভাবে ভ্যালেন্স বন্ড থিওরি বা আণবিক কক্ষক তত্ত্বের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে। ভ্যালেন্স বন্ড থিওরির সাথে দেখো, সাপোজ আমরা কি দেখলাম, এখানে প্রতিটা কার্বন যে বেঞ্জিন রিংটা ছিল, বেঞ্জিন রিংয়ের প্রতিটা যে কার্বন আছে 6টা কার্বন, 6টা কার্বনই কি sp2 হাইব্রিডাইজ, এবং sp2 হাইব্রিডাইজ হওয়ার ফলে কি হয় দেখো, এরা সমতলিক হয়, প্রতিটা কার্বনই একই প্লেনে থাকে, এবং sp2 হওয়ার জন্য একটা 2pz আনহাইব্রিডাইজ অরবিটাল কিন্তু এখানে প্রেজেন্স থাকে। কি বললাম, যে প্রতিটা কার্বন পরমাণুতে একটি 2pz অরবিটাল আছে যারা সংকরায়নে কিন্তু অংশগ্রহণ করে না, আনহাইব্রিডাইজড। দেখো তাহলে আমরা যদি স্ট্রাকচারটা আঁকি, কার্বন কার্বন কার্বন, তাহলে এটা গেল আমাদের 6টা কার্বন, এবং প্রতিটা কার্বনের সাথে কি বলেছি, একটা করে 2pz আনহাইব্রিডাইজড অরবিটাল আছে, ঠিক আছে, যেহেতু sp2 হাইব্রিডাইজড, এবং প্রত্যেকটা কার্বনের সাথে কিন্তু একটা করে হাইড্রোজেন আছে প্রত্যেকটা কার্বনের সাথে, ঠিক আছে। এবারে দেখো এ একটা হতে পারে, আর একটা আঁকছি, সাপোজ ধরো এটা 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, বেঞ্জিনে আমরা জানি কি 6টা কার্বন থাকে এবং 6টা হাইড্রোজেন থাকে। এবার দেখো যেহেতু প্রতিটা কার্বনই সেম প্লেনে, ঠিক
ঠিক আছে, sp2 মানে সেম প্লেনে, তার জন্য এখানে কিভাবে এটা এর সাথে ওভারল্যাপিং হতে পারে, ঠিক আছে, এটার সাথে এটার ওভারল্যাপিং হতে পারে, আর এটার সাথে এটার ওভারল্যাপিং হতে পারে। তাহলে এখানে কীভাবে পাই বন্ডটা তৈরি হচ্ছে দেখো, কার্বন 2 আর কার্বন 3 মধ্যে, কার্বন 4 কার্বন 5 আর কার্বন 6 আর কার্বন 1 এর মধ্যে, ঠিক আছে। এবার যদি আমরা এই স্ট্রাকচারটা দেখি তাহলে দেখো তাহলে কার্বন 1 এবং কার্বন 2 এদের মধ্যে পাই অরবিটাল হচ্ছে একটা পাই পাই, এবং কার্বন 3 কার্বন 4 কার্বন 5 এবং কার্বন 6 ওভারল্যাপিংটা ঘটছে, যার ফলে দেখা যাচ্ছে আমরা যে প্রকৃত গঠনটা পাচ্ছি, আমরা পাচ্ছি এই দুটোর রেজোন্যান্স হাইব্রিড, ঠিক আছে। যেহেতু পাই ইলেকট্রনগুলো কী হয়, উইকলি বন্ডেড হয়, সেই জন্য পাই ইলেকট্রনটা কী হয়, এই কার্বনের যে রিংটা আছে বেঞ্জিন রিংয়ের মধ্যে মুভিং করতে পারে, ঠিক আছে। তাই জন্য আমরা এটাকে বেঞ্জিনটাকে এই স্ট্রাকচার সাহায্যে কিন্তু দেখায়, ঠিক আছে, এটাকে বলা হয় রেজোন্যান্স হাইব্রিড। তাহলে দেখো আমরা যদি এই স্ট্রাকচারটা লক্ষ্য করি, এই স্ট্রাকচারটা থেকে আমরা বলতে পারবো যে কেন বেনজিনটা অসম্পৃক্ত হওয়া সত্ত্বেও এত স্টেবল, বা কেন এরা সাবস্টিটিউশন রিঅ্যাকশন শো করে, যেটা কেকুলে প্রদত্ত যে কোনো একটা স্ট্রাকচার সাথে আমরা বলতে পারছিলাম না, ঠিক আছে। মানে বেনজিন রিংয়ের সমস্ত ধর্ম আমরা কিন্তু এই স্ট্রাকচার বা এই স্ট্রাকচার দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। এদের রেজোন্যান্স হাইব্রিড যেটা হবে সেটা দিয়ে কিন্তু আমরা বেঞ্জিনের সমস্ত ধর্মগুলো ব্যাখ্যা করতে পারবো, ঠিক আছে। যেটা ব্যাখ্যা করা যাচ্ছিল না যে বেঞ্জিনটা আনস্যাচুরেটেড হওয়ার ফলেও বা পাই বন্ড থাকার সাথে এত স্টেবল কেন, সেটা হচ্ছে যে এই যে ডিলোকালাইজেশন হচ্ছে পাই ইলেকট্রনের, বা এখানে যে রেজোনেন্সটা হচ্ছে সেই রেজোনেন্সের জন্যই কিন্তু এই বেঞ্জিন রিংটা এত স্টেবল, বা এরা কিন্তু এই পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশনের জন্য কিন্তু এরা সাবস্টিটিউশন রিঅ্যাকশন শো করছে, যদিও এরা দ্রুত যৌগ বা অ্যাডিশন রিঅ্যাকশন শো করছে না, ঠিক আছে। এই ছিল আমাদের বেঞ্জিন রিং সম্পর্কিত যাবতীয় তথ্য। এবার আমরা অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক চরিত্র নিয়ে কিছু আলোচনা করব, ঠিক আছে। সবাই হেডিং দেবে অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিসিটি। দেখো আমরা যে বেঞ্জিনটা পড়ছি, বেঞ্জিনটা যে অ্যারোমেটিক সেটা কীভাবে বলছি, ঠিক আছে, সেটা আমাদের এই অ্যারোমেটিসিটি এই টপিকটার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। কোনো একটা কম্পাউন্ড অ্যারোমেটিক বা নন অ্যারোমেটিক বা অ্যান্টি অ্যারোমেটিক সেটা কীভাবে বুঝবো। দেখো কোনো একটা কম্পাউন্ড সেটা অ্যারোমেটিক হবে কি না তার কিছু শর্ত আছে। প্রথম শর্ত দেখো, 1 নম্বর হচ্ছে যে সিস্টেমটাকে সাইক্লিক হতে হবে, ঠিক আছে। কি বললাম, সাইক্লিক হতে হবে সিস্টেম, সাইক্লিক সিস্টেম, ঠিক আছে। মানে যেটাকে আমরা বলি রিং সিস্টেম, রিং। 2 নম্বর শর্ত হচ্ছে যে সেই রিংয়ের মধ্যে কনজুগেশন হতে হবে, ঠিক আছে, কমপ্লিট কনজুগেশন, কমপ্লিট কনজুগেশন হতে হবে। মানে কমপ্লিট কনজুগেশন মানে কি, মানে ডিলোকালাইজেশন, পাই যে ইলেকট্রনগুলো আছে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন, ঠিক আছে। কমপ্লিট কনজুগেশন বা আমরা বলতে পারি কমপ্লিট ডিলোকালাইজেশন। দেখো এই যে বলছি ডিলোকালাইজেশন, ডিলোকালাইজেশন মানে কি, তার মানে হচ্ছে ইলেকট্রনটা যেন মুভ করতে পারে, ঠিক আছে, এক জায়গায় যেন স্থির অবস্থা না থাকে, ঠিক আছে। মুভস অফ ইলেকট্রন বা মুভিং ইলেকট্রন, ঠিক আছে, মুভিং পাই ইলেকট্রনস, এগুলোকে বলা হয় ডিলোকালাইজেশন। 3 নম্বর শর্ত হচ্ছে রিংটাকে প্লানার হতে হবে, ঠিক আছে। আচ্ছা এই যে কনজুগেশনটা কীভাবে বুঝবো সেটা একটু বলে দিই, যে কনজুগেশনটা কীভাবে হয়। সাপোজ দেখা যাচ্ছে কোনো একটা পাই আছে, পাই বন্ড, তারপরে সিগমা, তারপরে পাই, তাহলে সেটা বুঝবে যে সেখানে আমাদের কনজুগেশন আছে। বা যদি তোমরা কোথাও দেখো যে পাই সিগমা লোন পেয়ার আছে, ঠিক আছে, পাই সিগমা লোন পেয়ার, বা পাই সিগমা কোনো পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ মানে সেখানে একটা ভ্যাকান্ট পিওর অরবিটাল থাকবে, ভ্যাকান্ট অরবিটাল থাকবে, ঠিক আছে, বা পাই সিগমা নেগেটিভ চার্জ যদি থাকে, ঠিক আছে, নেগেটিভ চার্জ,
যদি এরকম থাকে তাহলে বুঝবে যে সেখানে ডিলোকালাইজেশন হবে আর কি। আর 3 নম্বর শর্তটা হচ্ছে যে রিংটা থাকবে সেই রিং প্লানার হতে হবে, ঠিক আছে, রিংটাকে। এবার বড় কোশ্চেন হচ্ছে যে প্লানারটা আছে কিনা আমরা কিভাবে বুঝবো। দেখো প্লানারটা আগে থেকে তোমাকে হয়তো দেওয়া থাকবে, বা তুমি যদি আগে থেকে জানো তাহলে খুবই ভালো। তোমরা কি করবে, দেখবে যে সেই যে অ্যাটমটা আছে রিংয়ের সাথে সেই অ্যাটমটা sp2 হাইব্রিডাইজ আছে কিনা দেখবে, ঠিক আছে। যদি দেখো যে sp2 হাইব্রিডাইজ আছে তাহলে বুঝবে সেটা প্লানার, ঠিক আছে। এই গেল 3টে শর্ত। 3টে শর্ত খুব ভালো করে মনে রাখবে। কি বললাম, যে না সিস্টেমটাকে সাইক্লিক হতে হবে বা রিং হতে হবে, সেখানে যে কনজুগেশন হবে কমপ্লিট কনজুগেশন বা কমপ্লিট ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন। কমপ্লিট কনজুগেশন কীভাবে বুঝবো, যদি এরকম থাকে, দেখো সাপোজ আমরা যে বেঞ্জিনটাকে বলছি অ্যারোমেটিক, একটা পাই তো একটা সিগমা, আবার একটা পাই তো একটা সিগমা, আবার একটা পাই তো একটা সিগমা। এই যে পাই সিগমা পাই সিগমা পাই, এগুলো কি বলে তোমার ডিলোকালাইজেশন, ঠিক আছে, বা কমপ্লিট কনজুগেশন। বা যদি পাই সিগমা কোথাও নেগেটিভ চার্জ থাকে, বা পাই সিগমা লোন পেয়ার থাকে, বা পাই সিগমা পজিটিভ চার্জ থাকে, ঠিক আছে। সাপোজ ধরো এখানে আছে পাই সিগমা, এখানে ধরো আবার আছে একটা পজিটিভ চার্জ, তাহলে পাই সিগমা, সাপোজ ধরো এখানে পাই সিগমা পজিটিভ, ঠিক আছে, তাহলে কিন্তু সেটাকে আমরা কমপ্লিট কনজুগেশন বলবো, বা পাই সিগমা নেগেটিভ বা পাই সিগমা লোন পেয়ার, যেটাই বলো। 3 নম্বর শর্ত হচ্ছে রিংটাকে আমাদের প্লানার হতে হবে, এবং প্লানারটা বোঝার একটা উপায় হচ্ছে দেখবে যে সেই অ্যাটমগুলো রিংয়ের যে sp2 হাইব্রিড আছে কিনা, ঠিক আছে। যদি sp2 থাকে তাহলে সেটাকে প্লানার ধরে নেবে, ঠিক আছে। এবার হচ্ছে 4 নম্বর নিয়ম, ঠিক আছে। 4 নম্বর নিয়মটা এই পাশে লিখছি আমি, ঠিক আছে। 4 নম্বর নিয়মটা হচ্ছে হুকেলসের নিয়ম। হুকেলস হচ্ছে একজন বিজ্ঞানী, সায়েন্টিস্ট, যিনি বলেছিলেন যদি কোনো একটা সাইক্লিক সিস্টেমের মধ্যে, কোনো একটা সাইক্লিক সিস্টেমে যদি 4n+2 পাই ইলেকট্রন থাকে, ঠিক আছে, 4n+2 পাই ইলেকট্রন। এবার সেই পাই ইলেকট্রনটা আমাদের কখনো কখনো লোন পেয়ার হতে পারে, বা কখনো আবার নেগেটিভ চার্জও হতে পারে যদি দরকার হয় তখন, ঠিক আছে। লোন পেয়ার বা নেগেটিভ চার্জ যেটাই বলো, যেটা কি না ওই যে রিংটা আছে সেই রিংয়ের জন্য কনজুগেশনে অংশগ্রহণ করে, ঠিক আছে। কোন কোন পাই ইলেকট্রনটাকে আমরা ধরবো, ঠিক আছে। আরও একবার বলছি, দেখো কি বলেছে আমাদের হুকেলস। হুকেলস বলেছে যে যদি কোনো একটা সাইক্লিক সিস্টেমে 4n+2 পাই ইলেকট্রন থাকে, ঠিক আছে, যেখানে এন এর মান হচ্ছে 0 1 2 3 এটসেট্রা, ঠিক আছে। এবং কি বললাম, এই পাই ইলেকট্রন বলতে কি, সেখানে পাই ইলেকট্রন হতে পারে, লোন পেয়ার হতে পারে, নেগেটিভ চার্জ হতে পারে, কিন্তু এই যে লোন পেয়ার বা নেগেটিভ চার্জের কথা বলছি সেগুলো যেন অবশ্যই রিংয়ের সাথে, ঠিক আছে, রিংয়ের সাথে ডিলোকালাইজেশনে বা কনজুগেশনে অংশগ্রহণ করে, তাহলে সেই সমস্ত লোন পেয়ার বা সেই সমস্ত নেগেটিভ চার্জটাকে কিন্তু আমরা এই কাউন্টিংয়ের মধ্যে ধরবো। যদি এমন কোনো লোন পেয়ার থাকে যেটা রিংয়ের সাথে কনজুগেশনে অংশগ্রহণ করিনি, এটাকে কিন্তু আমরা ধরবো না, এটা কিন্তু মাথায় রাখবে। সাপোজ ধরো আমরা এখানে এনের মান 0 বসালাম, তাহলে এনের মান যদি 0 বসাই, দেখো বেঞ্জিন রিংয়ের ক্ষেত্রে আমরা শর্তগুলো অ্যাপ্লাই করছি। প্রথম বলছে সাইক্লিক সিস্টেম, অবশ্যই এটা সাইক্লিক সিস্টেম, ঠিক আছে, তাহলে 1 নম্বর শর্তটা পূরণ করলো। তাহলে 2 নম্বর শর্ত কী ছিল, কমপ্লিট কনজুগেশন। কী বলেছিলাম, পাই সিগমা পাই, তাহলে পাই সিগমা পাই সিগমা পাই সিগমা পাই, মানে কমপ্লিট কনজুগেশন। 3 নম্বর শর্ত কী বলেছি, যে না রিং শুড বি প্লানার। প্লানারটা হলে আমাদের কী বুঝতে হবে, যে রিংটার জন্য sp2 হাইব্রিডাইজ হয়। দেখো কী বলেছিলাম আমি, প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন থাকবে বেঞ্জিনের ক্ষেত্রে। আমরা যদি এই কার্বনটা আগে দেখি, তাহলে এই কার্বনে 1 2 3 তিনটে সিগমা, মানে কি এটা অবশ্যই sp2 হাইব্রিডাইজ, এবং এটাও 1 2 3 মানে এটাও sp2 এটাও sp2 সবগুলো sp2, মানে এটাও কিন্তু আমাদের প্লানার স্ট্রাকচার। 4 নম্বর যে শর্তটা বলেছে, 4 নম্বর শর্তটা বলছে যে 4n+2 পাই ইলেকট্রন হতে হবে এবং n এর মান 0 1 2। দেখো n এর মান এখানে আমরা যদি 0 বসাই তাহলে কত হচ্ছে, n এর মান 0 বসালে n ইজিক্যাল টু যদি 0 হয় তাহলে পাই ইলেকট্রন হচ্ছে 2 পাই ইলেকট্রন। n এর মান যদি আমরা 1 বসাই তাহলে আমাদের হচ্ছে কত, n ইজিক্যাল টু যদি 1 বসাই তাহলে 6 পাই ইলেকট্রন, ঠিক আছে, 6 পাই ইলেকট্রন। যদি n এর মান 2 বসাই তাহলে কত হচ্ছে, 4 টু দ্য 8 10 পাই ইলেকট্রন। তাহলে আমাদের এখানে পাই ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে, একটা দুটো তিনটে পাই বন্ড মানে 6টা পাই ইলেকট্রন। একটা বন্ডের জন্য দুটো করে ইলেকট্রন, তাহলে তিনটে পাই বন্ডের জন্য 6টা ইলেকট্রন, তাহলে এখানে হচ্ছে 6টা ইলেকট্রন, দেখো 6টা পাই ইলেকট্রন, মানে এটা অ্যারোমেটিক, ঠিক আছে। এখানে হচ্ছে 6 পাই ইলেকট্রন, মানে এটা হচ্ছে অ্যারোমেটিক।
এবার দ্বিতীয় যে কন্ডিশন আছে সেটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। ঠিক আছে, অ্যান্টি অ্যারোমেটিকের শর্তটা কি? দেখো অ্যান্টি অ্যারোমেটিকের শর্ত এই যে তিনটে বললাম, তিনটে থাকবে, শুধুমাত্র 4 নম্বর শর্তটা চেঞ্জ হবে। ঠিক আছে, 4 নম্বর শর্তটা কি দেখো, তাহলে এটা কিন্তু মুছে দিলাম। 4 নম্বর শর্তটা দেখো, অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে কি হবে? ওটা ছিল অ্যারোমেটিক, এবার আমরা পড়ছি অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক ক্ষেত্রে 4 নম্বর সূত্র বলছে যে 4n পাই ইলেকট্রন থাকতে হবে, এবং 4n পাই ইলেকট্রন যেখানে n এর মান হবে 1 2 3 ডট ডট। ঠিক আছে, আগে ছিল n এর মান 0 থেকে শুরু, এখানে যদি আমরা 0 বসাই তাহলে দেখো কোনো পাই ইলেকট্রন থাকবে না, তাহলে আমাদের কোনো জিরোর মান লাগবে না, এখানে nটা 1 2 3 থেকে স্টার্ট হবে। তাহলে n এর মান যদি 1 বসায় তাহলে আমাদের পাই ইলেকট্রন কত আসছে? 4 পাই ইলেকট্রন। যদি n এর মান 2 বসায় তাহলে আসছে 8 পাই ইলেকট্রন। যদি আমরা n = 3 বসাই তাহলে আসছে 12 পাই ইলেকট্রন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অ্যান্টি অ্যারোমেটিক বৈশিষ্ট্য। আর অ্যারোমেটিক হতে হলে 4n + 2 পাই ইলেকট্রন হতে হবে। ঠিক আছে, দেখো একটা অ্যান্টি অ্যারোমেটিকের উদাহরণ দিই। সাপোজ ধরো সাইক্লোবিউটাডাইন যদি আমরা নিই, সাইক্লোবিউটাডাইন। দেখো প্রথম শর্ত কি ছিল? 1 নম্বর শর্ত ছিল সাইক্লিক সিস্টেম, এটা সাইক্লিক সিস্টেম। 2 নম্বর শর্ত কি ছিল? কমপ্লিট কনজুগেশন, পাই সিগমা পাই সিগমা পাই সিগমা পাই, তার মানে এটাও ফুলফিল হচ্ছে। থার্ড শর্ত কি ছিল? না রিং শুড বি প্লানার। প্লানার মানে বলেছিলাম কি, যে কম্পাউন্ডটার যে অ্যাটমগুলো আছে দেখবে সেখানে sp2 কিনা। দেখো এখানে কার্বন যেটা আছে সেটা অবশ্যই এখানে একটা করে হাইড্রোজেন আছে কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে 3টে করে সিগমা বন্ড আছে, মানে sp2 হবে। ঠিক আছে, এটাও sp2, এটাও sp2, এটাও sp2, তাহলে এটাও কিন্তু প্লানার স্ট্রাকচার। ঠিক আছে, এবার আমাদের 4 নম্বর শর্ত। 4 নম্বর শর্তটা কি ছিল? 4 নম্বর শর্ত ছিল 4n পাই ইলেকট্রন। এখানে দেখো কটা পাই ইলেকট্রন আছে? পাই বন্ড আছে 2টো, মানে কি 4টে পাই ইলেকট্রন আছে। দেখো এখানে আছে কিনা, হ্যাঁ 4 পাই ইলেকট্রন, মানে এটা অ্যান্টি অ্যারোমেটিক। ঠিক আছে, এখানে 4 নম্বর শর্ত ছিল, এটা এসছে 4 পাই ইলেকট্রন, মানে এটা অ্যান্টি অ্যারোমেটিক। এবারে দেখো 3 নম্বর আছে, সেটা হচ্ছে নন অ্যারোমেটিক। ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। এবার 3 নম্বর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে নন অ্যারোমেটিক। নন অ্যারোমেটিক, তোমরা দেখবে প্রথমে অ্যারোমেটিক কিনা কম্পাউন্ডটা, তারপরে দেখবে অ্যান্টি অ্যারোমেটিক কিনা। যদি দুটোর মধ্যে কোনোটা না হয়, না অ্যারোমেটিক নাও অ্যান্টি অ্যারোমেটিক, তাহলে সেই কম্পাউন্ডটাকে বলবে নন অ্যারোমেটিক। ঠিক আছে, যদি কম্পাউন্ডটা অ্যারোমেটিকও নয় আবার অ্যান্টি অ্যারোমেটিকও নয়, তাহলে সেটাকে আমরা বলবো নন অ্যারোমেটিক। ওকে, আরও একটা বলছি, যদি এই যে ওপরে 3টে শর্ত আছে, এই যে 3টে শর্তের মধ্যে কোনো একটা না মেনে চলে, সেটাকে কিন্তু বলা হয় নন অ্যারোমেটিক। ঠিক আছে, এই যে যদি কোনো একটা সিস্টেম আছে সেটা সাইক্লিক নয়, তাহলে সেটা নন অ্যারোমেটিক হবে। দেখা যাচ্ছে কোনো কমপ্লিট কনজুগেশন হচ্ছে না, তাহলে সেটাও নন অ্যারোমেটিক হবে। বা দেখা যাচ্ছে রিংটা প্লানার নয়, তাহলেও সেটা কিন্তু নন অ্যারোমেটিক হবে। যে কোনো একটা শর্তকে যদি না মানে এই 3টের মধ্যে, সেটা অবশ্যই আমরা নন অ্যারোমেটিক বলবো। ঠিক আছে, যেমন ধরো আমরা যদি এরকম দিই, এটা এটা সাইক্লিক সিস্টেম, হ্যাঁ সাইক্লিক সিস্টেম। কমপ্লিট কনজুগেশন, না এখানে কোনো কনজুগেশনই নেই। ঠিক আছে, তার মানে এটা কিন্তু নন অ্যারোমেটিক। বুঝে গেল? এরকম ধরনের কম্পাউন্ড, বা আমরা যদি এরকমভাবে ধরি, সাপোজ ধরো এটা এরকম, এটা এরকম যদি কোনো একটা স্ট্রাকচার হয়, তাহলে সেক্ষেত্রে কি এটা কি সাইক্লিক সিস্টেম না? তার মানে কি এটা নন অ্যারোমেটিক। এবার যে কোশ্চেনটা আসছে যে আমরা কেন পড়বো, ঠিক আছে, এই অ্যারোমেটিসিটি আমরা পড়ে কী লাভ বা কী কাজে লাগবে, সেটা হচ্ছে কোনো জিনিসের স্টেবিলিটি বিচার করতে আমাদের কিন্তু খুব কাজে লাগে। ঠিক আছে, কী জন্য? না স্টেবিলিটি চেক করতে। যদি আমরা অর্ডার অফ স্টেবিলিটি দেখি, তাহলে সেখানে দেখবো যে অ্যারোমেটিক ইজ মোর স্টেবল, তারপর হচ্ছে নন অ্যারোমেটিক, তারপর হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। ঠিক আছে, অ্যান্টি অ্যারোমেটিক সবথেকে হাইলি আনস্টেবল এবং অ্যারোমেটিক ইজ মোর স্টেবল। ঠিক আছে, এবং বেঞ্জিন রিংটা অ্যারোমেটিক হওয়ার জন্য এটা কিন্তু অত্যাধিক স্টেবল হয় বেঞ্জিন রিংটা। ঠিক আছে, তাহলে আমরা এই জন্য কিন্তু পড়বো। এবং দেখাচ্ছে কোনো বিভিন্ন রিয়াকশন আমরা দেখবো, যদি কোনো একটা কম্পাউন্ড অ্যারোমেটিক আছে এবং কোনো একটা রিয়াকশন হওয়ার ফলে সেটা অ্যান্টি অ্যারোমেটিকে যাচ্ছে, তাহলে সেই রিয়াকশনটা কিন্তু হতে চাইবে না। কিন্তু দেখি যদি কোনো একটা অ্যান্টি অ্যারোমেটিক আছে, সে রিয়াকশান করার পর সাপোজ ধরো নন অ্যারোমেটিকে যাচ্ছে, মানে কি সেটা আনস্টেবল থেকে স্টেবল আছে, তাহলে সেই রিয়াকশানটা হবে।
বা আমাদের বিভিন্ন কম্পাউন্ড দিয়ে দিল, দিয়ে বললো এসপিটা অর্ডার সাজাও, তুমি দেখবে যে কোনটা অ্যারোমেটিক, কোনটা নন, কোনটা অ্যান্টি, সেই হিসেবে কিন্তু তুমি কোশ্চেনগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, তো সেরকম কিছু কাজ তোমাদেরকে অবশ্যই দেবো। তো তার আগে তোমরা একবার অ্যারোমেটিকটা ভালো করে দেখে নাও। ঠিক আছে, বাড়ির কাজ অবশ্যই দেবো। নেক্সট দিন আমরা আরও অ্যারোমেটিসিটি সম্পর্কে ডিটেলস আলোচনা করবো কোশ্চেন অ্যান্সার নিয়ে। ঠিক আছে, তো আজকে আপাতত এই পর্যন্ত থাকছে।